মন বাড়িয়ে ছুঁই লেখনীতে ফাবিয়া মোমো পর্ব সংখ্যা 32। মাহাদির চালাকিটা ধরতে পারল না মাহাতিম। ছাদের দরজার দিকে ঢোকার পর পিছু ফিরে দেখল না। মাহাদি যে ছাদের দরজা লাগিয়ে পেছন থেকে পালিয়ে গিয়েছে সেটা বুঝলো না। মাহাতিমের উথাল পাতাল মন শুধু মেহিনুরকে নিয়ে চিন্তিত ছিল। আশেপাশে পরিস্থিতির ওপর নজর ছিল না তার। দোকানে যখন শুনতে পেল মেহিনুর অপকৃত অবস্থায় কাঁদছে, তখন মন ও মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দুমাত্র ভাবতে পারল না মাহাতিম। সবকিছু ছেড়ে ছুড়ে ওইভাবেই ফেলে দৌড়ে লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটা ধাপে হুলস্থল ভঙ্গিতে পা ফেলে এক দৌড়ে যখন মেহিনুরের রুমে ঢুকলো, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা মাহাতিমের দরজার প্রবেশদ্বারে থ মেরে দাঁড়িয়ে গেল। ভেতরে ঢুকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা যেন এগোতে পারল না। তৎক্ষণাৎ চলন থেমে গেল পাটায়। হঠাৎ করে ঠোঁট খুলে অনবরত নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছিল তাতে তার ভেতরের অবস্থা কাহিল করে দিচ্ছিল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতায় সীমায় রাখায় প্রতিজ্ঞা করলো সে। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণে দৌড়ানোর জন্য ধপাস ধপাস করছে, কিন্তু এখন যে অবস্থায় আছে তাতে তাকিয়ে থাকার দিব্যতা নেই তার। মাহাতিম তৎক্ষণাৎ নিজের দৃষ্টি ফ্লোরে নামিয়ে দিল। বাইরে থেকে আসা আলোয় রুমটা তখন উজ্জ্বল ছিল। জানালা খোলা থাকায় শো শো করে বাতাস প্রবেশ করছে এখন। সিলিং ফ্যান মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে। দমকা হওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা আছে। মাহাতিম তখনও স্বাভাবিক হতে পারল না। একটু আগে মাহাদির কাছে যে ঘটনা শুনলো তার সাথে বর্তমান দৃশ্য খাপ খায় না। বিছানায় উপর হয়ে শুয়ে আছে মেহিনুর। গায়ের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে বেগুনি রঙের শাড়ি। কোনই অবধি ঢেকে থাকা ব্লাউজটা আজ পর্যন্ত যেন অপ্রস্তুত দেখা যাচ্ছে। অজান্তে সেটা ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে আছে, মাহাতিমের বুকে এফোর এফোর করে দিয়েছে। পিঠের ওপর থেকে লম্বা আঁচলটা সরিয়ে বিছানায় ঢলে পড়েছে যেন। দীর্ঘ কেশ বেগুনি মুক্ত করে এলোমেলো অবস্থায় আঁচলের সাথে ফ্লোরে স্থান পেয়েছে। ঘুমন্ত মেহিনুর উপন্যাসের পাতায় মশগুল ছিল। সেই মশগুলগুলোর রেশ এখনো দীর্ঘ হলো টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতেই খোলা পড়ে আছে। নিদ্রামগ্নে ডুবে থাকা ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরে আলোয় নিভিল হয়ে আছে। ঠোঁট দুটো লালচে রঙে আশেপাশে মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সে সংহত তার কোনো জ্ঞান নেই। মাহাতিম কিছুক্ষণ স্থির রইল ঠিকই, কিন্তু পরক্ষণে নিজেকে সংযুক্ত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটি ওপরে তুলতে মুষ্টিবদ্ধ করে হাতে স্বাভাবিক করতে চাইল। মেহিনুরের দিকে দৃষ্টি রেখে ধীরে ধীরে ওপরের দিকে তাকালো। বিছানা থেকে যতটা নিকটতম হচ্ছিল ততটা বেসামাল হচ্ছিল দেহময়। মেহিনুরের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছাটা আজ দারুণভাবে ফলাতে পারলো মাহাতিম। কিন্তু যে ইচ্ছে ধুলোয় উড়িয়ে মেহিনুর পাশে গিয়ে বসলো। ঘুমন্ত মুখটা একটুখানি ছুঁয়ে দেবার চেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই চেষ্টার সঙ্গ করে মেহিনুর কোমল গালটা আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দিল মাহাতিম। মলিন দৃষ্ট নিয়ে যন্ত্রণায় ক্ষুব্ধ করে গোটাতে থাকলো মনের অদৃশ্য বক্সে সকল আক্ষেপ জমা রেখে মেহিনুরের গাঢ় দৃষ্টিতে দেখতে থাকলো গাঢ়ভাবে। ঘুমের ঘরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছিল মেহিনুরের। চোখের পল্লব জোড়াও ফোপানোর ভঙ্গিতে নড়ে চড়ে উঠছে। অধর যুগলে কাঁপুনি দেখে বুকের কোথাও যেন চিনচিন ব্যথার উন্মাদ হচ্ছে মাহাতিমের। সেখান থেকে কোনোভাবে দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকর্ষণ করছে ওষ্ঠ দুটি। ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুপাকু করছে। ওষ্ঠদয় ভুগছে, ছটফট করছে তীব্রভাবে। মাহাতিম নিজের ব্যাকুলতা ইচ্ছাটা দমিয়ে রেখে মেহিনুরের গাল থেকে হাত সরিয়ে লাগলো। আঙ্গুলগুলো গাল ছুতে ছুতে কম্পিত ওষ্ঠের উপর রাখলো। হাতের বৃদ্ধাঙ্গুল ঠিক কষ্টই আলতোভাবে স্পষ্ট করে দিল মাহাতিম। বৃদ্ধাঙ্গুলটা নীরবে সরিয়ে নিয়ে বাকি চারটে আঙ্গুল দিয়ে মেহিনুরের অধর জোড়ায় আলতোভাবে চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখতে পারল না। কয়েক মুহূর্তের ভেতর সরিয়ে নিল। লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেয়ে ঠোঁটে আঙ্গুল ছোঁয়ালো মাহাতিম। অজানা প্রাপ্তিতে চাপা গ্লানি অদ্ভুত এক শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। মেহিনুর এর সাথে কাটানো প্রতিটি মুহূর্তই চোখের পলকে স্মৃতিচারণ করে ফেলল সে। চোখে করা অবস্থার মুচকি হাসি
হেসে দিল মাহাতিম। ধীরে ধীরে ঠোঁট থেকে হাত নামিয়ে নিল। দমকা হওয়ায় খসখস করে বইয়ের পাতাগুলো উড়ছে। বাতাসের তেজ বেড়ে যায়, হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। মাহাতিম বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল। সেখান থেকে তুলে নিয়ে পাশে টেবিলে রেখে দিল। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজর রাখলো। চুপচাপ আলমারির কাছে গিয়ে দুই দ্বার খুলল। ঘ্যাচ করে শব্দ হতে দুই দ্বার দুটো খুলে গেল, কিন্তু শব্দের সূক্ষ্ম আওয়াজে নড়ে চড়ে উঠল মেহিনুর। ঘুমের অবস্থায় উপর অবস্থা থেকেই বাঁকাত হয়ে শুল। মাহাতিম এক পলকের জন্য পিছু ফিরে মেহিনুরের অবস্থা পর্যবেক্ষণ করলো। মেহিনুর জেগে গেল কিনা সেটাই জানার চেষ্টা করলো। না, মেহিনুর ওঠেনি, কিছু টেরও পায়নি। মাহাতিম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করলো। আলমারির দুই দ্বার আগের চেয়ে কম শব্দ করে বন্ধ করলো। মেহিনুরকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরোতে গেল, কিন্তু নিচে যেতে পারলো না মাহাতিম। ছাদের দরজা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হলো। দরজা কয়েকবার ব্যর্থ চেষ্টা করলো খুলবার, কিন্তু লাভ হলো না। ফিরে গেল মেহিনুরের রুমে। মেহিনুরের বিছানায় যতটুকু জায়গা ছিল ততটুকুতে মাহাতিম গুটিসুটি পাকিয়ে কম্বল ঢেকে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। মেহিনুর অন্যদিকে মুখ ঘুরায় ঘুমালেও মাহাতিম ওর দিকে মুখ ফিরে ঘুমালো। মেহিনুর তখনও ঘুমে বিভোর ছিল। মাহাতিমের সঙ্গে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট রাখছে মাহাদির। বড় ভাইকে টেক্কা দেওয়ার কোনো চারটিখানা কথা না। তার উপর ভাই যদি হয় নিরাপত্তা কর্মী সদস্য, তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই করা চলে। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের খুব গর্ববোধ করছিল মাহাদি। এই মাহাদির রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সিয়াম। মাহাদির এমন বিজয় স্টাইলে হাসতে দেখে তৎক্ষণাৎ বাঁকা হাসি দেখে হাঁটা থামিয়ে দিল সে। তাড়াতাড়ি মাহাদির কাছে গিয়ে আড়াল করার জন্য দরজায় পাশ কেটে উকি ঝুঁকি চালাতে লাগলো। মাহাদি থেকে হিহি করে হাসে, সেটা আবার বিষময় ব্যাপার। এর মতো ছোট্ট পাকনা না জানি কি করে এসেছে কে জানে। সিয়াম সেটা তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের মধ্যে ভাঁজ করে শুরু করে বলতে লাগলো, নতুন করে কি করেছিস ফেল পাগল? যদি একবার ধরা খাস মাহাতিম তোর পিঠে চামড়া তুলে শুটকি বানাবে। সিয়ামের কথা শুনে মাহাতি গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ সেই হাসিটা ঠোঁটে লেগেছিল, সেটি গম্ভীরতায় ঢেকে গেল। সিয়ামের দিকে প্রশ্নোক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? মাহাতির কথায় চোখ দুটো আরো বড় করলো সিয়াম। হতভম্ব স্বাভাবিকভাবে মাহাতির দিকে এগিয়ে এলো। মাহাতি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু সিয়ামের জন্য সেটা সম্ভব হলো না। মাথায় সজোর একটা চাটি খেয়ে অমনি ধরাশয় হলো মাহাদি। তখন পেটের কথাগুলো সিয়ামের কাছে গড়গড় করে উগলে দিল। সিয়াম ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে, দয়া করে মেরো না। আমি কিছুই করিনি। কাল ভাইয়া চলে যাচ্ছে, এদিকে আমার বউ শোকে শোকে সন্ধ্যার দিকে কাঁদছিল। অমনি জানো আমার এসব ভালো লাগে না, এই জন্য ভাইকে ছাদে আটকে দিয়েছি। 4 রাউন্ড গেম খেলে দরজা আবার খুলে দিয়ে আসবো। সিয়াম কথাগুলো শোনার পর বিশাল বড় হা করে তাকিয়ে রইল। অক্ষিকটার বড় বড় করলো, পিটপিট করে চোখের পাতা ঝাপটাতে লাগলো। আহমকের মতো কিছুক্ষণ চেয়ে থেকে বিড়বিড় করতে লাগলো, তুই সত্যিই কাজ করেছিস? মাহাতি দ্রুত মাথাটা উপর নিচ দোলাতে লাগলো। কথাটা হ্যাঁ সূচক বোঝানোর জন্য সিয়ামের চোখে মুখে এখন অবস্থা দেখা গেল যেন খুশির ফোয়ারা উপচে পড়ছে। সিয়াম চওড়া একটা হাসি মাহাদির কাঠটা গর্বিত সূচক চাপড় মারল। ওয়েলডার শয়তানের হাড্ডি, যা কাজ করেছিস না হাত, তোকে ধরে চুমিয়ে চুমিয়ে লাল বানিয়ে দিতে ইচ্ছা করছে। আয় বাবু, তাড়াতাড়ি বুকে আয়, তোকে একটু আদর করি। সিয়ামের অবস্থা দেখে ভেবাচাকা খেলে গেল মাহাদি। সিয়াম বারবার মাহাদিকের কাছে টানছে, ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে হাবি হাবি করছে। মাহাদির চোখ মুখ বিরক্তিতে ডুবে সিয়ামে এক ধাক্কা মারলো। আকস্মিক ধাক্কা খেয়ে সিয়াম একটু পিছিয়ে গেল। অমনি হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো মাহাতি। দরজার বাইরে যে পালাতে নিবি অমনি মাথা পিছে ঘুরে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে এই ব্যাপার যেন কেউ না জানে। মা যদি জানতে পারে তাহলে কি সমস্যা হবে? নীতি আপু চাইলে বলতে পারো, কিন্তু ফারিনকে ভুলেও বলা যাবে না। কথাটুকু শেষ করে ছুট দিল মাহাদি। বিছানায় পড়ে থাকা সিয়াম মাহাদির অবস্থা দেখে আনমনে হাসতে লাগলো। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো সিয়াম। রাতের আকাশটা দিকে দৃষ্টি মিলে ঠোঁটের হাসি সরে গেল। আগামীকাল থেকে দুই বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হবে দিনের পর দিন। প্রিয়তমাকে দূরে রাখার ব্যথায় ব্যথিত হবে দগ্ধ হৃদয়। অসহ্য যন্ত্রণায় কাতরাবে মনের প্রতিটি স্তর। সবিক তো এতদিন সহসীমায় আটকে ছিল। মাহাতিম কি করবে সেটা আগে ভাগে বলা যায় না, কখনোই না।
তিল তিল করে এগিয়ে যাচ্ছে সময়। গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসা শহরে কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার ওপর ঘূর্ণিয়মান ফ্যানটাও যেন বেশ ভালোই বাতাস ছাড়ছে। সেই বাতাসের জোরে হিম হচ্ছে মেহনুরের দেহ। শরীরের প্রভাবে কাটা দিয়ে উঠল শৈলের পশম সমস্ত। মেহরুন হালকা মতন জেগে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটি গুটিসুটি পাকিয়ে ঠিক করে শুতে হঠাৎ হবিত ফিরে পেল। চমকে উঠল মেহনুর। অমনি গায়ের কম্বলটা সরিয়ে শো করে তড়িঘড়ি করে উঠে নিল। কিন্তু যে মুখটা ডানে ফিরলো তখনই মেহনুর উঠাটা থেকে থেমে গেল সহসা। দুহাতে কনুই দুটো ভর রেখে আধশোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে মেহনুর। ডান পাশে যে ব্যক্তি শুয়ে আছে তাকে দেখে গায়ের চামড়া এখন শীতল কাটা দিচ্ছে। মেহনুর প্রথমে চিন্তা করলো হয়তো ভুল দেখছে, কিন্তু তখনই মাহাতিম তার হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ছুঁলো। তখনই নিশ্চিত হলো এটা মাহাতিমি। মেহনুর কিছুক্ষণ নির্বক চাহনিতে তাকিয়ে থাকলো, পুনরায় বালিশে মাথা রেখে শুলো। মাহাতিমের ঘুমন্ত মুখটা দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। গলাটায় হাত তালুতে রেখে ঘুমিয়ে আছে মাহাতিম, অন্যদিকে বিছানার ওপর রেখে দিয়েছে সে। মেহনুর ঘুমন্ত চোখ দুটো দিকে তাকিয়ে থাকলো কি ঠিকই। মাহাতিমকে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করলো না। যেভাবে শুয়েছিল ঠিক সেভাবে মাহাতিমের দিকে পিঠ দিয়ে ঘুমিয়ে পড়লো। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলো। মাহাতিমের উষ্ণতায় তার বেইচন অনুভব করছে। এই হাতটা যখন দেহের ওপর থাকে, পেছন থেকে আঁকড়ে ধরে শক্তভাবে পরম খলসের মতো আবদ্ধ করে দেয়, বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দেয় আমি তোমার সাথে আছি। তখন মেহরুনের নিজের কতটা নিরাপদ অনুভব হয় সে অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। মাহাতিম ঘুমের মধ্যে ঠিকই তলিয়েছিল, টের পায়নি মেহনুর যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষেছে। মেহনুর নিজের ঠোঁটটা দাঁতে দাঁত চেপে এক ধাপ পেছনের দিকে পিছিয়ে গেল। মাহাতিম ওর হাতটা বিছানা থেকে ওপরে তুলে ওর বুকের সাথে সংপর্ণে পিঠ মিলিয়ে নিল। শূন্য ধরে রাখা মাহাতিমের হাতটা দেহের ওপর নামাতে লাগলো মেহনুর। এবার হাতটার জায়গা পরিবর্তন করে পেটের ওপর নামাতে থাকলো। গভীর হাতটার ওজন পেটের ওপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো। বড় একটা ঢোক গিলে মাহাতিমের হাতটার ওপর নিজের হাত রেখে দিল মেহনুর। সে যে চলে যাচ্ছে, বহুদিনের জন্য ছেড়ে যাচ্ছে। কবে আসবে, কখন ফিরবে, কিছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে জন্য একটু একটু করে কষ্ট অনুভব হচ্ছে। মেহনুর এত সব প্রশ্নের উত্তর কিছুই জানে না। নরম বিছানায় গোল হয়ে বসে আছে সবাই। রাত তখন 3:20 বাজে। নীতির মুখে অমাবস্যা রাতের মতো কালো হয়ে আছে। বাকিদের অবস্থাও এক। মাহাদি ঢুকে নীতির কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমহর্ষ খবরটা পেয়েছে তার হুঁশ জ্ঞান বিগড়ে গেছে সবার। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। প্রীতি কোনোভাবে স্থির হতে পারছে না, অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালু ঘুরছে। নীতি সামার ভ্যাকেশনের শেষে 4 দিন আগেই কিন্তু সেটা গোপন রেখেছিল নীতি। আজ মেইলের খবর এসে দ্রুত কান্ট্রিতে ফিরতে হবে। নীতিশ যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করে সেখানে হুট করে প্রোগ্রাম দিয়ে ফেলেছে। সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করা জরুরি। নীতি না পারলে কাল দুপুর 2টোয় টিকিট কেটে ফেলেছে। সেখানে একসঙ্গে দুবোনেই ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসা জটিলতা আটকে পড়ে তাহলে আর রক্ষে নেই। এদিকে মাহাতিম ফুপুর মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গেছে। প্রোগ্রাম অ্যাটেন্ড করা গুরুত্বপূর্ণ, তিনিও জানেন। এর মধ্যে সবচেয়ে বিভৎস খবর এসেছে, সেটার জন্য মূলত ঘুম হারাম। সবিক অনেকক্ষণ চুপ থাকার পর মুখ খুলল। নিজের ড্রাগ সার্কেলের চোখ দুটোতে অ্যালার্জিতে কচকাতে পড়ল। মাহাতিমকে আগে ঠিকঠাক মতো বিদায় করা দরকার। মাহাতিম আগে কাজে ফিরুক। আপাতত সবকিছু সিচুয়েশনের উপর ছেড়ে দে, তোরা কিছু ভাবিস না। ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সবিক শেষমেশ করলে চোখ দুটো তখনও কসলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে ফারিন বলে উঠল, চোখ কসলিয়েন না ভাইয়া, চোখে প্রচুর ব্যথা করবে, অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কসলিয়েন না। সবিক কয়েক সেকেন্ড ফারিনের দিকে তাকালো। ফারিন আশাসূচক মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে তৌফ বলে উঠল, শালার একটা কাহিনী ফিনিশ মারতে আর একটা কাহিনী টপকায়। তোরা আমারে বল, এই মুহূর্তে ওই বান্তি সেরি আহনের দরকার আছে। হুদাই তো মুখটা খারাপ হয় না। এসব বালের প্রোগ্রেপ ছালের জন্য মুখটা নষ্ট হয় আমার। তৌফের বিশ্রী ভাষা শুনে বিরক্তি হলো সকলে।
কিন্তু মুখ ফুটে কিছু বলার অবস্থায় ছিল না কেউ। মাহাদি যদি জেগে থাকতো তাহলে মিনিবাগের মতো হামলে পড়তো ঠিকই। এদিকে মাহাদির জুনিয়র কপি বলা চলে, তেরা তেরা কথা বলে ডিরেক্ট অ্যাকশন করে। সামির সবার নীরবতাকে ছিন্ন করে বেখেয়ালি সুরে বলতে লাগলো, তৌফু ভাই প্লিজ ব্রাদার, তুমি এখন মুখ খারাপ করো না। সবার মাথা এলোমেলো হয়ে আছে, কি করলে সবাই সবকিছু ঠিক করতে পারবে সেটা ভাবো। তুমি জাস্ট প্রে করো ওই মামি যেন ভাবির জীবনে কিছুই না করে। ভাবি যে হাজারটা উষ্টা খেয়েও অভিযোগ করবে না, এটা সুযোগ মামি লুফে লুফে খায়। সামিরের কথায় সাই জানায়, কিছু করার আবার মুখ আছে তৌফু? এবার ভাষাটা নর্দমার মতো জঘন্য করে বিশ্রী করে বলল, স্কুলে কলেজে বাথরুমে দেখছোস না, ওইসব বাথরুমে স্পেশাল একটু ক্ষমতে থাকা দরকার। তৌফুর প্রতি বাজেভাবে খেপে উঠল গেল প্রীতি, কিন্তু নীতির বাধা দিয়ে আর যেন কি এগুলো না। সবাই একসঙ্গে সশব্দে নিঃশ্বাস ছাড়তে ভূতুরে পরিবেশের মতো অনুভব হলো। নীরবতা আঁকড়ে ধরল কঠিনভাবে। পূর্বাকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড, কিচিরমিচির আওয়াজে মুখর পরিবেশ। ভোরের খলস ছেড়ে অরুর আলোয় পরিণত হয়েছে আকাশের রূপ। শহরে কোলাহল কিছুটা হ্রাস পেলে পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। মেহনুর আরমোনা ভেঙে চোখের পলক খুলে তাকালো, গায়ের কম্বল সরিয়ে হাত দুটো টানা দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ সচেতন পাওয়ার জন্য হড়বড় করে উঠে বসলো সে। আশেপাশে চতুর্দিকে মাহাতিমকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। মেহনুর পাগলের মতো উন্মুখ হয়ে মাথায় খোপা পাকালো, শাড়িটা ঠিক করে কোনো রকম মুখ দিয়ে নিচে নামলো তাড়াতাড়ি। সিঁড়ি দিয়ে নামলো ঠিকই, কিন্তু বাড়ির কাউকে খুঁজে পেল না। এদিক ওদিক সবাই তাকিয়ে দেখলো মেহনুর কেউ আশেপাশে ছিল না। মেহনুর উন্মাদের মতো রুম থেকে ওই রুম দেখতে থাকে। হঠাৎ একটা চক্কর মেরে থমকালো। মেহনুর যে দেখে বিষয়টা বুঝতে পারে যে নিচ থেকে বলে উঠল, দিদিমণি আপনি কি মাহাতিম বাবাকে খুঁজছেন? মেহনুর অনবরত হাঁপাচ্ছে, পিছু ফিরে তাকালো। ঠোঁট খুলে হাঁপানির মতো শ্বাস ছাড়তে পাগলের মতো হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। বয়বৃদ্ধ ষাটোর্ধ্ব চাকর সিরাজ মেহনুরের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, দিদিমণি বাবা যে গাড়িতে চড়লো, গাড়ি ছেড়েছে কিনা? বিদ্যা কথাটা শেষ করার জন্য সুযোগ পেল না। মেহনুর জোরালো পদক্ষেপে গতিতে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। মেহনুর কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি, আজ সে যে দৌড়ানি দিয়ে কতটা কষ্ট হচ্ছে। মেহনুর তবুও প্রাণপণে দৌড় লাগালো। বিশাল ড্রয়িং রুমটা পার করে চিন্তায় ছিল, কিন্তু তখন সশব্দে বাইর হওয়ার গরম হয়ে উঠল। গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভেতরেই দুটো হর্ন বাজাতে সবচেয়ে ভয়াবহ শব্দ তুলে আওয়াজ হলো। গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা যেন মেহনুরের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছিল কিছু সময়ের জন্য। এছাড়া শব্দ হতেই সদর দরজায় দাঁড়িয়ে পড়ল মেহনুর। চোখের সামনে যে দৃশ্যটা দেখতে পেল তাতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওর দৌড়ের জন্য একটু স্বাভাবিক হতে পারল না। বুকের হৃৎপিণ্ড যেন লাফ দিয়ে গলায় আটকে গেল। বারবার ঢোক গিলে খসখসে গলাটা স্নিগ্ধ করে নিল। নিঃশ্বাসে টানে বারবার বুক ফুলিয়ে হাঁপাচ্ছে। আরো জোরে খাটিয়ে দৌড়ানি দরকার। মাহাতিমকে আটকানোর জন্য সে শক্তিটুকু খরচ করে কুণ্ঠিত করলো না মেহনুর, কিন্তু এখনই দৌড়ে সে গলাটা নিঃশ্বাসের টানে ছিঁড়ে যাচ্ছে যেন। টিপ টিপ করে কাঁপছে বুকটা। শরীরটা এমন হতবিম্বল শান্তিশূন্য লাগছে কেন? মনে হচ্ছে জ্বর থেকে কেবল উঠেছে মেহনুর। কঠোর আভিজাত্য দরজায় হাত রেখে ফ্লোরের দিকে মাথা নুয়ে মেহনুর মুখ হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। গাড়ির শাড়ির কুচিগুলো অবস্থা এলোমেলো দেখতে পেল। পায়ের কাছে কুচিগুলো খানিকটা নিচে নেমে গেছে। এক পা করে গিয়ে উষ্টা খাওয়ার সম্ভাবনা আছে। মেহনুর জোরে জোরে দম নিতে দরজা থেকে হাত ধীরে সুস্থে নামিয়ে ফেলল। উষ্ঠ থেকে বাঁচার জন্য কুচিগুলো ধরে নিল। বড় বড় দুটো গভীর নিঃশ্বাস নিয়ে নিচের দিকে তাকালো। অমনি নিঃশ্বাসটা ছাড়ার সুযোগ হলো না। স্থিরভাবে থমকে গেল মেহনুর। এতক্ষণ যে ঝড়টা টের পায়নি সেটা এমনভাবে গ্রাস করলো, তখনও স্থির থাকতে পারল না সে। চোখ দুটো টলমল করে উঠল। তীব্র জ্বরে উথাল পাথাল হৃদয় জুড়ে। সাদা গাড়িতে চলে যাচ্ছে, বেগতিক স্পিডে এগিয়ে যাচ্ছে বাড়ির মেন গেটের দিকে। তীব্র ক্ষোভে তাকিয়ে মেহনুর ভেবেছিল এক বিন্দু কাঁদবে না। নিজের মনকে বারবার বুঝিয়ে দিচ্ছিল এমন নিষ্ঠুর ব্যক্তির জন্য কষ্ট পাওয়া মানায় না। গাড়িটা যখন মেন গেটের বাইরে চলে গেল, যেতেই বয়েবাক নিয়ে হারিয়ে গেল, তখন দুপাটি দাঁত পর্যন্ত এক ডুকরে কেঁদে উঠল মেহনুর। ফিসফিস আওয়াজে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল। সমস্ত শরীর কান্নায় হিড়িক দিয়ে কাঁপতে লাগলো। ঘুমেছিল বলে এত বড় শাস্তি দিল?
কে জানতো চোখের পাতায় ঘুমের যুদ্ধটা হানা দেবে। মেহিনুর যদি জানতো মাহাতিমাকে না জানিয়ে চলে যাবে, তাহলে মেহিনুর ঘুমাতোই না। সারা রাত এই মানুষটার হাত টেনে ঘুমালো, তাকে বিদায়কালে একটাবার দেখতেও পেল না। দেখা হলেও না হাসি মাখা মুখটা, পেছন থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বিদ্ধ সিরাজ। তিনি মাহাতিমের বিদায় জানিয়ে মাত্র রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল। এই মুহূর্তে অপরিস্থিত অবস্থায় মেহিনুরকে দেখে অবাক হলো সে। পরক্ষণে যখন আসল ব্যাপারটা ধরতে পারে, ততক্ষণে গাড়িটা ছেড়ে দিয়েছে। মেহিনুরকে সদর দরজার সামনে ভাবে ফুপিয়ে কাঁদতে দেখে প্রচন্ড উদাস হলো সিরাজ। নিজের বয়সটা যদি আগের মতো ক্ষমতা থাকতো, তাহলে সাইকেলে প্যাডেল হাঁকিয়ে থামিয়ে দিত গাড়িটা। খোলা দরজার বাইরে থেকে এক পলক দৃষ্টি দিত সিরাজ। হেডকোয়ার্টারে থেকে আসা বিশেষ গাড়িটিতে দৃষ্টি সীমানার মধ্যে নেই, দৃষ্টি গন্তব্যের দিয়ে গাড়ি চলে গিয়েছে। এক বুক হতাশা নিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল বৃদ্ধা। মেহিনুর অসহায় মতো দাঁড়িয়ে রয়েছে, মনটা ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। নিরুপায় সিরাজ মন শক্ত করে পুনরায় কাজের দিকে রওনা দেওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হুট করে কি যেন সদর দরজার বাইরে দৃষ্টি দিল। অমনি বৃদ্ধ প্রচন্ড উত্তেজিত স্বর গুলে ফেলল। থরথর করে কাঁপতে থাকা হাতটা মেহিনুরকে ডাকার জন্য উঠল, কিন্তু বৃদ্ধার একটু কথা বলতে পারল না। বিষময়ে ঘুরে মুখে হাত চাপাইয়া দিল বৃদ্ধ। এবার কানারত মেহিনুরের দিকে তাকালো, আরেকবার বাইরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকালো। বাড়ির বাইরে থাকা সৌভিক, নীতি, মার্জা, প্রীতি চরম আশ্চর্য হয়ে ভুরু কুচকে ফেলল। মার্জা কৌতূহল থামাতে না পেরে সঙ্গে সঙ্গে বলে উঠল, এ কি অবস্থা, গাড়িতে ফিরে আসছে। মার্জার কথা শেষ হওয়ার আগে সদা গাড়িটি ইউটার্ন স্টাইলে ঘুরে এলো। নীতি সহ সবার মনে কৌতূহল জাগিয়ে তমুর স্পিডে ভেতরে ঢুকলো গাড়িটা। সবার সামনে ধুলো উড়াতে উড়াতে ড্রাইভার নিজের বিশেষজ্ঞ গাড়িটা সদর দরজার কাছে গিয়ে একদম সিঁড়ি ঘেঁষে থামালো। কয়েক সেকেন্ড যে দাপটের খেলা চলল, সে খেলা দেখে বোকার মতো তাকিয়ে রইল সবাই। যে মেহনুর ক্ষত বিক্ষত মন নিয়ে কাঁদছিল, সে সদ্য থামা গাড়ির দিকে অপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদা রঙের গাড়িটি নতুনের মতো চকচক করছে, চকচক করছে গাড়ির প্রতিটি কাচের জানালা। ভেতরে যে ব্যক্তিটি বসে আছে, তাকে বদ্ধ জানালার মধ্যেও দেখা যাচ্ছে না। গাড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে সবার মধ্যে আকাশ সম কৌতূহল কাজ করছে। মাহাদিবাদে সবাই জানে তখন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। মার্জা অপলক দৃষ্টিতে কুচকো সদ্যভাবে গাড়ির দিকে তাকিয়ে রয়েছে। কৌতূহলী মেহনুর দূর থেকে দুজনকে দিকে তাকিয়ে আছে। ফাঁক হয়ে যাওয়া জানালার মধ্যে দিয়ে কি ধরনের কথাবার্তা হচ্ছে জানা নেই, কিন্তু মিনিট দুয়েকের কথা বলার পর মার্জা যেন স্বাভাবিক হলো। তার কৌতূহলী মুখটা যেন প্রশ্নের জবাব পেয়ে শান্ত হলো। মার্জা কিছু খোলাখুলি না বলে সৌভিককে ইশারা দিল ভেতরে যেতে বলল। সৌভিক আরো আশ্চর্য হয়ে গেল, কিন্তু মার্জা অমান্য করলো না। কেউ বিষয়টা প্রথম কেউ বুঝতে পারেনি, কিন্তু নীতি যখন ছোট্ট একটা ইঙ্গিত বুঝলো, তখন সবার কাছে পানির মতো পরিষ্কার হলো। মেহনুরের পাশ দিয়ে যাওয়ার সময় সবাই যেন মিসকি মিসকি হাসছিল। মেহনুর ওদের হাসির কারণটা তখনও ধরতে পারেনি। হতবাক মেহনুর অবুঝের মতো তাকিয়ে আছে সবার যাওয়ার দিকে। অন্যমনস্ক মেহনুর দরজা খোলার প্রবল আওয়াজ মৃদু ভঙ্গিতে শিউরে উঠল। তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে গাড়ির দিকে দৃষ্টি করলো। সঙ্গে সঙ্গে দেখতে পেল গাড়ির সামনে সিট থেকে অদ্ভুত পোশাক পরা লোক বেরিয়ে এলো। লোকটি ড্রাইভার বললেও তার পোশাক আশাকে মোটর স্বাভাবিক ড্রাইভারের মতো না। মেহনুর বড় বড় চোখ তুলে ড্রাইভারকে দেখতে লাগলো। তখন মেহনুরে মনে করতে লাগলো সেই ছোটবেলার স্মৃতিগুলো। গ্রামে একবার সেনাবাহিনীর কর্মকর্তারা সরকারি কাজে এসেছিল। তাদের পরনে ছিল অদ্ভুত রঙের পোশাক। সেই পোশাক দেখার পর বাচ্চা মেহনুর দাদা ভাইয়ের হাতে ঝাঁকি দিয়ে প্রশ্ন করেছিল, লোকগুলো কারা? অপ্রস্তুত হানান শেখ মুচকি এসেছিলেন। নাতির ছোট ছোট আঙ্গুলগুলো আদরে ধরে বলেছিল, দাদু ভাই, ওরা সেনাবাহিনী মানুষ, ওরা দেশের জন্য কাজ করে। সেই বন্দুক দিয়ে প্রচুর মানুষ মারা যায়, সেই বন্দুক তারা চালায়। সেই থেকেই তাদের দেখতে ভীরুতা কাজ করতো ওর। মনে হয় তাদের কাছ থেকেই বন্দুক ঠুকে মেরে ফেলবে। আজ একই পোশাকের মানুষ দেখে মেহনের পুনরার ভয়টা মনের ভেতর ঘুরপাক খাচ্ছে, মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে হাতুড়ির মতো ধুর ধুর করে। মেহনুর কাচুমাচু করতে করতে ড্রাইভার একটু অপ্রস্তুত হলো ঠিকই, কিন্তু অফিসারের বউ সম্মান দেখানোর উদ্দেশ্য করে মাথা নিচু করে সালাম ঠুকলো। ড্রাইভারের ওরকম অবস্থা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেহনুর। এদিকে সে বিন্দুমাত্র খেয়ালও করেনি। ড্রাইভার নিজের কাজ সমাপ্ত করে সোজা বাড়ির অন্য দিক দিয়ে চলে যেতে লাগলো। এমন ভঙ্গিতে যেতে লাগলো যেন আগে যথাজ্ঞা পেয়ে গেল ড্রাইভার।
পাখির কিচিরমিচির ডাক ছাড়া দ্বিতীয় কোনো শব্দ ছিল না। পরিবেশ সোনালি রোদের আলোয় ঝলমল করছে খুবই। সোনালি আলোয় কাচের জানালা তির্যকভাবে মেহিনুরের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ততক্ষণে চোখ ছোট ছোট করে আধবোজা করে নিয়েছে। মেহিনুর চট করে ডান হাতটা চোখের ওপর রেখে তির্যক আলোকটা আড়াল করার চেষ্টা করলো। চোখের ওপর ছায়া পেতে চোখ দুটো খুলল মেহিনুর। আঙ্গুরের প্রতিটি ফাঁক দিয়ে দৃষ্টি চলে গেল গাড়ির চকচকে জানালায়। কাজটা ধীর গতিতে নামাতেই যতই নিচে নামছিল ততই বেড়ে যাচ্ছিল বুকের ধুরফুরানি। মেহিনুর নিজেকে সবটুকু চাহনি দিয়ে জানালার ভেতর স্থির করলো। চোখের সামনে ওই মানুষটার মুখ যত পরিদৃষ্ট হচ্ছিল, বাইরের বাহাতের মুঠোটার কুচিতভাবে শক্ত করে ধরছিল সে। ক্লিন সেভ দেখা যাচ্ছে দুগাল, চোখে ব্রাউন স্ট্যান্ডার্ডের সানগ্লাস লাগানো, মুখে কোনো হাসি নেই। সজাগ চাহনি আঁকা, আজ চশমার জন্য দেখা যাচ্ছে না। মুখ কেমন শক্ত করে রেখেছে, দেহভঙ্গি প্রকাশে আলাদা গম্ভীর্য মূর্তি, যা ছিল না কোনো কালোই। ব্রাউন সানগ্লাসটার ভেতর দিয়ে তীক্ষ্ণভাবে সোজা মেহিনুরের দিকে পড়লো। এবার মেহিনুর সেকেন্ডের ভেতর থমথম খেলো, চোখ নামিয়ে নিল। চোখ জোড়ে এবার ঢেকে নিল লম্বা একটা দীর্ঘ শ্বাস নিয়ে। আবার হয়তো বিম্বল চাহনি দিয়ে মাহাতিমের দিকে তাকালো। মেহিনুর হাঁসফাঁস অবস্থা দেখে গম্ভীর মুখে কিরণ ফোটার মতো হাসি ছুড়ল মাহাতিম। মুচকি হাসি হেসে দিয়ে মাথা দোলালো ডানে বামে। খট করে দরজাটা খুলে বাইরে পা রাখলো। সিট থেকে বাইরে বেরোতেই হা করেছে চোয়াল ঝোলানো মেহিনুর আশ্চর্য দৃষ্টিতে মাহাতিমের দিকে চোখ বুজে তাকালো। দুই ডার্ট ধরে সানগ্লাস খুলল মাহাতিম। মেহিনুরের দিকে এগিয়ে আসতেই হাতটা পেছনে ঘোরালো সে। সিটের দিকে হাতটা তাক করতেই চালান দিল চশমা। অমনি চশমাটা গদিতে ভারী খেলো, একটু দূরে ছিটকে পড়লো। চশমার দিকে নজর দিয়ে তাকালো। এদিকে মাহাতিমের ক্ষীণ দৃষ্টি মেহিনুরের ওপর পর্যবেক্ষণ চালাতে লাগলো। বিদায় না দেখতে পেয়ে বাঁকা হাসি দিল সে। নাকের মাথায় রক্তিম দেখে হাসি বেঁকে গেল তার। চোখের অবস্থা কতটা নাজেহাল হয়েছে সেটা আর বলার বা ঘোরার কিছু নেই। আশেপাশে কোনো কাকপক্ষীও নেই, সেটা দেখে ভালোভাবে হিসাব বুঝে স্বস্তির হলো। মেহিনুর উজবুকের দৃষ্টিতে তাকিয়ে মেহিনুরের দিকে পদদৃষ্টি দিল মাহাতিম। আস্তে আস্তে এগিয়ে এলো, হাসিটুকু ঠোঁটে রেখে মেহিনুরের দিকে তাকিয়ে বলল, তুমি কি চাচ্ছ কাল রাতের মতো আবারও তোমাকে স্পর্শ করি? মেহিনুর উত্তর দিল না কোনো। চোখের সামনে শুভ্র পোশাকের ব্যক্তিকে দেখে হৃদয়ে বেকায়দায় ধকধক করছে। গলা শুকিয়ে কাঠফাটা মাঠের মতো খাখা করছে। বুকটা যে হারে ধরফর করছে, ছন্দে তাল মেলাচ্ছে, প্রচণ্ড উৎকষ্টায় হাঁসফাঁস করছে। কাল রাতে যে মানুষটা স্বাভাবিক ব্যক্তির মতো শুয়েছিল, যার হাত টেনে নিজের অবুঝ মনটাকে শক্ত করেছিল, আজ তাকে অন্য বেশে দেখে তালগোল পাকিয়ে গেছে মেহিনুরের। বলিষ্ঠ দেহে আষ্টে পিষ্টে ঢেকে নিয়ে সাদা টান টান পোশাক, সদা সাতের দিকে ঢেকে গেছে গত রাতের প্রশস্ত বুকের জায়গাটা। সাধারণ প্যান্টের বদলে আজ সাদা রঙের প্যান্ট। কোমরের বেলটাও যেন অদ্ভুত রকমের ইন করা রয়েছে। হৃৎপিণ্ড দুর্গতিকভাবে বিখর হচ্ছে নিজেকে। মেহিনুর আচ্ছন্ন বেশে দেখে বিষয়টা ধরতে পারলো মাহাতিম। ততক্ষণ আর দেরি না করে হাতটা খবলে ধরে নিল। যতক্ষণ দূরে গিয়েছিল মেহিনুর, সেই দূরত্বটা ঘুচিয়ে ফেললো। ফর্সা চিবুকটা ডান হাতে উঁচিয়ে মুখটা নিচে তাকালো মাহাতিম। ঠোঁট দুটো এগিয়ে মেহিনুরের কপালে একটি গাঢ় চুমু এঁকে দিল। মেহিনুর তীব্র উৎকণ্ঠায় ক্ষণিকের জন্য শ্বাস আটকে গেল। কিছুক্ষণ মুহূর্তের জন্য আর সন্নিহিত খুঁজে পেল না। চোখ খুললো মেহিনুর, সাথে সাথে মাহাতিমের মুখটা দেখে তাকানোর চেষ্টা করলো। তুমি কি একা থাকতে পারবে মেহিনুর? রাতে যে তো আমি থাকবো না, কিভাবে থাকবে? কাল রাতে একটু আশা করিনি। বিশ্বাস করো, তোমার পেটে আমার হাত ছিল, মানে তুমি আমার হাত টেনে ঘুমিয়েছ। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো এবার বুঝতে পেরেছ? তুমি তো নীরবে তোমার সবটুকু বিশ্বাস আমি দিয়ে দিয়েছো। এখন কি থাকতে পারবে? কোনো উত্তর নেই মেহিনুরের। বুক ফুলিয়ে চড়ে দম ছেড়ে নিল। চোখের ওপর ঠোঁট দিয়ে আবদ্ধ করলো। এরপর দৃষ্টি ঘুরালো মাহাতিমের বুকের বাম পাশের দিকে। সেখানে সূর্যের আলোয় চকচক করছে কালো সোনালি আয়তাকার নেমপ্লেট। নেমপ্লেটের প্রতিটি অক্ষরে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে পড়তে লাগলো মেহিনুর। এম আনসারি। ইংরেজি বর্ণমালায় লেখা 4টি অক্ষর নেমপ্লেটের ওপর দেখে দৃষ্টি সরালো মেহিনুর। এদিকে মাহাতিমের নীরবে নিজের হাত দুটো নামিয়ে ফেলল। আপনার আসল পরিচয়টা আগে জানলে আমি হয়তো কোনোদিনও আপনাকে চাইতাম না।
চাইতাম না, কোনোদিনই চাইতাম না। আপনি চলে যান, আপনি এক্ষুনি চলে যান, আপনি যান। অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠল মেহনুর। কিংকর্ত বিমূঢ় হয়ে তাকিয়ে আছে মাহাতিম। বাক্য ফুলে শব্দ শেষ করে হারিয়ে মূর্গ হয়ে গেল সে। হতবাক নির্বাক অবস্থা কাটাতে বাহাতে কবজিটার টিকটিক করা ঘড়ির সময় পরখ করলো। এখনো হাতে যতটুকু সময় আছে সেটা ওর জন্য যথেষ্ট সময় নয়। ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা প্রবল। তবু হাতে হাত রিস্ক নিয়ে ধাম ধরে গাড়ির দরজা দিয়ে পা আটকালো মাহাতিমের পরিবর্তন রূপ দেখে বিচল হলো মেহনুর। হাবভাব সময় না পেয়ে ডান কবজিতে চোখের পলকে মাহাতিমের হাতের বলয়ে মেহনুরকে আশেপাশে দৃষ্টি না দিয়ে গ্যারেজের দিকে হনন করে এগিয়ে গেল। এদিকে দরজার পাশ থেকে উকিঝুঁকি চালাচ্ছিল মাহাতিমের ভাই বোন ও বন্ধু দল। দুপাশে সদর দরজায় চিপায় লুকে লুকে দুজনের অবস্থা দেখছিল। মিয়া ও বিবি মিলে কি সিনারি করছে রে। অথচ মাহাতিমের অমন যাওয়া দেখে সবটাই হতাশ হলো। ছাল তুলে খাল বানিয়ে যেখানে কুমির চাষ করতো মাহাতিম, ভয়ে আবার বুক ধুরধুরু করছে। নীতি ওদের সঙ্গে দেওয়ার জন্য এখন নিজের নির্বোধতার ওপর লজ্জাবোধ করছে। যদি মাহাতিম নীতিকে ধরে ফেলে তাহলে কানটা ছিঁড়ে ফেলবে, এই ভেবেই ভয় পাচ্ছে সে। মুখ কালোর মতো আতঙ্ক উসখুস করছে। সিয়াম সিসি ভঙ্গিতে মাথায় হাত দিয়ে বলল, তোরা কি নাস্তার সময় আমাকে পানিতে কিছু মিশাইছিলি? আমি কি নেশা করছি? লা হাওলা, এইটা কি করলাম? এখন যদি মাহাতিম ধইরা ফেলে আমার মান ইজ্জত থাকবো রে। সিয়ামের কথা শেষ হওয়ার আগে রাগী সুরে সৌভিক বলল, আমি বারবার তোমাদের না করছিলাম, বারবার বলছিলাম এমন শয়তানি করিস না। ওরা জামাই বউ, ওদের প্রাইভেসি দরকার। তোরা কি ভুলে গেছিলি কথাটা? সৌভিকের কথায় চট করে উঠল তৌফ। সাথে সাথে সৌভিকের পিঠে ধুমধুম করে দুঘা বসিয়ে দিল। সৌভিক চোখ ঘুরানির মতো করে টকবগে রাগ নিয়ে তাকালো তৌফের দিকে। আরে ভাই থাম তোরা, প্লিজ এমন করিস না, আপাতত থাম। আগে দেখ মাহাতিম গ্যারেজে ঢুকছে নাকি। ওর ভাবসাব তো মনে হয় ভাবির গলা টিপে ধরবে। শ্যামের কথা শেষ করতে দেরি অমনি পেছন থেকে শান্ত শান্ত কণ্ঠ ভেসে এলো। সবাই একযোগে সেদিকে তাকায়। মাহাদি দেখতে পেল। মাহাদির হাতে মার্জার অ্যাড্রেস ফোনটা দেখে সবাই সদৃষ্টি তাকালো। মাহাদি চুপচাপ হেঁটে আসছে। ফোনটা 3/4 প্যান্টে পকেটে পড়লো। সিয়ামের মুখ মুহূর্তেই স্বাভাবিক দৃষ্টিতেই তাকালো। তোমরা যে এক একটা বোকা এটা সন্দেহ নেই। দরজায় চিপাই না লুকিয়ে জানালার পাশে লুকাতেই পারতে। ভাইয়া তোমাদের দেখেনি বুঝছো? ভাইয়ার অ্যাকশন এখন আমার বউয়ের দিকে। আমার বউ যে বিদায় না দিতে পেরে কেঁদেছিল সেটার জন্য ভাইয়া এসেছে। এখন হাত পাট গুটিয়ে নিজের রুমে যাও, তাদের বিরক্ত করো না। মুরব্বীর মতো বয়ান দিয়ে আবারও ফোনটা বের করলো। পাবজি গেমটা বের করে সেট করতে করতে রুমে চলে গেল মাহাদি। নিজের বোকামি ধারণটা সামান্য একটা পুচকি ছেলের কাছে ধরা খেতে হলো। ছি, ভাবতেই কেমন লাগছে তাদের। কি বিপদ হলো এটা? কেন হলো? ভাইয়া এই মুহূর্তে রেগে যাওয়ার শুভ লক্ষণ নয়। আমরা যে নিয়ে ভয় পেয়েছিলাম সেটি কি হলো? যদি মেহনুর রজনী মামির ভাগ্নির ব্যাপারে জেনে যায় তবে কি হবে? আর কত ঝামেলা হবে রে ভাই। কেউ কি এই ব্যাপারে ভাবছো? আমরা তো থাকছি, তোমরা চলে যাচ্ছ। মেহনুর তো একটু শান্তি পাবে না সৌভিক ভাই। আমি তো ভাবতেই পারছি না সামনে কি হবে। টেনশনে তো আর পারছি না থাকতে। খুব টেনশন হচ্ছে এই বিষয়টি নিয়ে। অন্ধকার গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচন্ড ভয় পেল মেহনুর। সাথে সাথে মাহাতিমের শক্ত হাতের বাহুতে ছটফট করতে শুরু করলো। মাহাতিমের শক্ত চাহনির দিকে এক পলক ভয়ার্ত মুখটির দিকে তাকালো। এরপর চোখ ঘোরালো গ্যারেজের দিকে। মেহনুর সেভাবে নড়তে চড়তে শুরু করলো। মস্তিষ্ক জানিতে টকবক করতে শুরু করেছে ওর। মেহনুর সেভাবে নড়াচড়া করতেই আসছে। রাগিয়ে ইচ্ছে করছে এক্ষুনি ঘুরে কিছু ঘটিয়ে ফেলতে, এক্ষুনি যে জঘন্যতম রূপটা দেখিয়ে দিতে। কিন্তু মেহনুর সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। মাহাতিম নিজের ভয়ঙ্কর রাগটা দাঁতে দাঁত চেপে পেশিবহুল হাতের মধ্যে আরো কঠোরভাবে নিল তাকে। অমনি মেহনুরের ছোট্ট দেহটা মাহাতিমের শক্ত হাতের বলে গুটিসুটি হয়ে গেল। বুকের সাথে কাঁদো কাঁদো মুখটা থেকে তৎক্ষণাৎ আসন্ন বিপদ নিয়ে ভাবনা এবং আশাধারো দু চোখ অশ্রু ছেড়ে দিল মেহনুর। মাহাতিমের সাদা কলারটা ওরা শক্ত করে ধরলো। হাতের 5টা আঙ্গুল দিয়ে সাদা কলারটা ধরেছিল। ধীরে ধীরে সেই আঙ্গুলটা যেন নামিয়ে নিল মেহনুর। চোখের সামনে কোনো কিছুই
দেখতে পেল না। সূর্যের শেষ আলো চোখ থেকে সরে যেতে অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজা খ্যাচ খ্যাচ করে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাড়ির সবার অবস্থা বিমর্ষ হয়ে গেছে, বিষণ্ণতায় ডুবে আছে সবাই চিন্তা চেতনায়। মাহাতিম এই মুহূর্তে কি করবে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই। আপাতত চিন্তা একটাই, বাড়িতে খুব শীঘ্রই রজনী মামি আসছে। রজনী মামি ভোর 6টায় ট্রেনে চড়ে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টার দিকে কি একটার মধ্যে চলে আসবে সশরীরে। এই মহিলার ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কিছু বলতে পারেনি। কারো দুঃসাহস নেই রজনীর সাথে ঝগড়া বা তর্কে যাওয়ার। মহিলার আসল পরিচয়, তিনি একজন বিধবা, মাহাতিমের মরহুম মামার স্ত্রী। স্বামীর ইন্তেকালের পর তার মধ্যে বিশেষ পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রূপ, আচরণ বা পোশাকের। বিধবা হিসেবে সাদামাটা পোশাক আশা করা হলেও তার ক্ষেত্রে তা চলেনি। রজনী ইফতারের ক্ষেত্রে সবটাই উল্টো দেখা গেছে। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র পরিচয় ছড়িয়ে রয়েছে তার। মাঝে মাঝে মার্জাও তার কাছে চুপচাপ হয়ে যায়। বড় ভাইয়ের যথেষ্ট সম্মান করতে বলে ভাবির প্রতি সমীহন সম্মান তার। মার্জা ছোট থেকে হানান শেখের পরিবারের সাথে সখ্যতা গড়েছিল। আলাদা প্রীতিপূর্ণ টান ছিল তার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন ছিলেন তেমন উগ্র প্রকৃতির। জাকির মোশতাক শহরে হওয়ায় বেড়ে উঠেছিলেন। শহরের যত ধ্বংস বিধ্বস্তি চিন্তা চেতনা সবটাই ধারণ করেছিলেন তিনি। দুই ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল যে মার্জা কখনো ভাইয়ের কাছে যেতেন না বা থাকতেন না। সেই শহরের ব্যবসায় ঘাঁটিটা স্থাপন করে ফেলেন তার ভাই। দিন দিন ফুলে ফেঁপে ওঠে ব্যবসার বিস্তার। নাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে দিগ্বিজ্ঞান্তর। মার্জা যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হলো, তখন এই জাকির ধুমধাম করে বিয়ে করলেন রজনী ইফতারকে। শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশি ব্যবসায় প্রসার ঘটিয়ে থাকলেন। কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করলেন তিনি। ফুসফুসের রোগে জয়ী হয়ে রুদ্র হলেন একদিনে। তাসের খেলাঘরের মতোই উনার সব ব্যবসা ধুলোর সাথে ভেঙে পড়ল। চতুর্দিকে ঋণ জর্জরিত রজনী তখন একা ফেলে গেল। মাহাতিমের বাবা নিজের উদারতার পরিচয় দিয়ে বিধবা মহিলাকে আশ্রয় দিলেন। মার্জা স্বামীর সিদ্ধান্তে রাজি ছিল। তখন থেকে রজনী পরিবারের সদস্যরূপে গ্রহণ করেন। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও মাহাতিমের বাবা যখন পরগামী হলেন, তখন থেকে দেখা গেল আসল চরিত্র। মার্জার সাথে যথেষ্ট অমানবিক সম্পর্ক ছিল রজনীর। মনে মনে মিল হলেও সম্পর্ক যেন মধুর থেকেও তেমনটা ছিল না। বিশ্বাসের স্থান কঠোরভাবে আয়ত্ত করেছিল মহিলা। মাঝে মাঝে মাহাতিমের চেয়েও রজনীর প্রতি বিশ্বাস প্রবল ছিলেন মাহাতিমের মা। মাহাতিমকে নিয়ে আগে থেকেই ক্ষুণ্ণ অনুভব করতেন তাকে। রজনীর আসল চরিত্র নীতিপ্রীতির কাছে খুব বহু ধরনের ধরা পড়েছে। তার সুবাদে একে অপরকে ধরা পড়েছে। মাহাতিমের বিচক্ষণ বুদ্ধির কাছে রজনী কখনোই নিজেকে ধরা দিতে দেয়নি। মহিলা সবসময় জানতো মাহাতিম তার বাবার চেয়ে কয়েক ধাপ বেশি চতুর। চালাকি প্রতিযোগিতায় মাহাতিমের থেকে তিনি বিজয়ী ঘোষণা করতে বাধ্য। তিনি খুবই সতর্কভাবে মাহাতিমের জন্য, বিশেষ করে মাহাতিমের সবকিছু যখন ছুটি কাটাতে বাড়িতে আসে, তখন তিনি ইচ্ছে করে নিজের ভাইয়ের বাড়ি চলে যেতেন। এবারের ঘটনা আগের মতোই সোজাসাপটা নয়। মাহাতিম এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে। এটা নিয়ে চিন্তাগ্রস্ত কাটিয়েছে রজনী। মাহাতিম যদিও বিয়ে ঘটিত সম্পর্কে নিয়ে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতি তার ইন্দ্রিয় সংযোগ ছিল। তিনি চিন্তা চেতনায় ছিলেন বলেই চলে না। চিন্তা সেই শৈশব থেকেই তিনি ছিল উনার। মাহাতিমের আচরণ ছোট থেকে উনার প্রতি বিশেষ পছন্দনীয়। বয়সের সাথে সাথে আচরণ বিশিষ্ট হয় মাহাতিম মেয়েদের নজরে সর্বত্র আকর্ষণীয় অনুভব করেনি। নিজেকে বাধাধারা নিয়মের মধ্যেই রেখেছে সবসময়। রজনী নিশ্চয়ই মেহনুরকে দেখে প্রফুল্ল বোধ করবেন না। মাহাতিমের অনুপস্থিতিতে তিনি কী ধরনের আচরণ করতে পারেন সেটা সংশয় ভুগছে সবাই। নীতি কল্পনা করার চেষ্টা করলো। রজনী মামুই মেহনুরকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেললো নীতি। সম্পর্কের দিক থেকে মেহনুর যতই বড় হোক না কেন, বয়সের অঙ্কটা চিন্তা করলে মেহনুরের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যির ভেতরে কোমল। তার কোনো খাদ নেই, খুঁত নেই, খসখস স্বভাব নেই। একবার যদি মাহাতিম নামক বৃষ্টি মনের ফসলের জমিতে বিপন করতে পারে, তাহলে ভালোবাসার বন্যায় ভেসে যাবে সে। নীতি ছোট্ট একটি নিঃশ্বাস ছাড়ল। আমাদের হাতে কিছু করার নেই। এই মুহূর্তে রজনী মামির আশাটার চেয়ে আশ্চর্যজনক তেমন চিন্তার বিষয় কিছু না। আমরা শুধু চিন্তা হচ্ছে মেহনুরের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, শহরের চেনা জানা
পরিবেশের সাথে সে অভ্যস্ত নয়। এই শেফালি চাচিটা মাহাতিম ভাইয়ের জন্য আগ্রাতে পারেনি, কিন্তু রজনী মামির বেলায় কি ঘটবে সেটা তো ভেবেই পাচ্ছি না। সবাই ড্রয়িং রুমের সোফায় উদ্ভটের মতো বসে আছে, চিন্তায় মুখে কারো হাসি নেই, সবাই নিজেদের চিন্তা ভাবনার ব্যাপারে মশগুল। একটা ব্যাপার বলতো, মাহাতিম ভাই সিভিল ড্রেসে না গিয়ে ফর্মাল ড্রেস পরেছে কেন? সবসময় তো সিভিল ড্রেসে যেত দেখতাম। ভাই কি ডিরেক্ট হেড অফিসে যাবে নাকি? শ্রমিকের উত্তর দেওয়ার জন্য বিমুখ করলো তৌফো। মাহাতিমের ছুটি যে কালই শেষ, এই ব্যাপারে জানোস না ও ডিউটি আজকে থেকে শুরু, বিকেল 4টের মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবে, না দিতে পারলে কেমন ব্যাপার হইব ওইটা একবার ভাবছিস? তোফের কথা শুনে চকিতে তাকালো সবাই, কপালে অসংখ্য ভাঁজ রেখে আশ্চর্য হয়ে বলে কি যদি আজকে থেকে মাহাতিমের ডিউটি হয় তাহলে এখন রওনা দিল কেন? ওর কাজে তো দেরি হয়ে যাচ্ছে, ও তো এরকম করে না, ওর তো উচিত ছিল কালই রওনা দেওয়া। ভাই লেট করলে সমস্যা নেই, সমস্যা হলো রজনী মামি প্রসেস নিয়ে। ভাইয়াকে নিয়ে অফিসিয়ালি কাজ স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে। এখন জাস্ট প্রে কর রজনী মামির ভাতিজি যেন না আসে। ফারিনের কথায় নীরবে সম্মতি জানালো সবাই। রজনী ট্যাকেল দেওয়া কঠিন, তার ভাতিজি সহ্য করা আরও দুঃসহ ব্যাপার। যেমন ওই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে সহজে এখান থেকে যেতে চায় না, নিজে উৎস বংশের বলে অহংকার দেখায়। ছোট থেকে বড় গাড়ি বাড়ি মান যশ আলাদা ধরনের গর্ব নিয়ে জন্মেছে। রজনী ইচ্ছে করে ভাতিজিকে দিনের পর দিন মাসের পর মাস এই বাড়িতে রেখে দেয়। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করেন। রজনী মামি যদি মেহনুর ভাবির ক্ষতি করে, মাহাতিম দেশে যে প্রান্তে থাকুক না কেন ডিরেক্ট অ্যাকশন নিতে দেরি করবে না। আমি ওকে নেকটিকাল থেকেই চিনি। ওর ভেতরে কি বাস করে তা বাইরে থেকে আন্দাজ করা যায় না। ওর তেজ যে পরিমাণ যদি বেড়ে যায় থাকার কইলাম না, খালি কথাটুকুই বলবো ওরে জিজ্ঞেস যদি ওর জিনিসের দিকে যদি কেউ হাত দেয় তাহলে মামা ইন্নানিল্লাহ। থমথমে পরিবেশ, থরথর হাওয়া বয়ে গেল, সবার মধ্যে উদাসীনতা বিরাজ করছে। সেটা যখন বিন্দু পরিমাণ নেই, ঠোঁট মুখে অদ্ভুত হাসির ঝলক ঝুলছে। চকচকে ক্ষুদ্ররূপে মাহাতিমের পুরো দিনের ঘটনাগুলো স্মৃতিচারণ করতে তৃপ্তিতে হাসি ঝুলল সবার। অন্ধকার গ্যারেজের ভেতরে ফিসফিসানি শব্দ শোনা যাচ্ছে, শব্দটা দেওয়ালে বাড়ি খাচ্ছে, বারবার প্রতিধ্বনি তৈরি করছে। গ্যারেজের আলো বাতাস না থাকার জন্য শব্দ নিঃশ্বাস টানছে মেহনুর, গলা শুকিয়ে কাঠের মতো খড়খড়ে হয়ে গেছে। মাহাতিম যে জিপের ওপর বসে নীরবতার জোর খাটাচ্ছে এটা বুঝতে পেরেছে মেহনুর। কোনো প্রকার গর্বিত কাজ না করলেও একটু পর পর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে, সেই শব্দ যে অন্ধকারের মধ্যে ধরা যায়নি। মেহনুরের মনে হচ্ছে মাহাতিম হয়তো কিছু একটা ভাঙছে, আবার মনে হচ্ছে কিছু একটা ঘুষি মারছে, কিন্তু আসল ঘটনা কি পরিষ্কারভাবে দেখার সুযোগ পাচ্ছে না। আপনি আমার ওপর জোর খাটালে খুশি হন কেন এভাবে ধরে রেখেছেন? মাহাতিম যেন গায়ে লাগালো মানুষটার। মেহনুরের হাতটা ঘাড় থেকে ঝাটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতার আওয়াজ ফেলে মেহনুরকে বোঝাতে চাইল মাহাতিম কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হলো মেহনুর, কিছু বুঝতে চাইলো। অন্ধকারের মধ্যে অবুঝ দৃষ্টিতে ড্যাব করে তাকিয়ে রইল। মেজাজের অবস্থা, মুখের দশা কোনোটাই আঁচ করতে পারল না। বাহাতের পৃষ্ঠদেশে ভেজা ভেজা চোখ দুটি মুছল, গলাটা হাতের তালুর খানিকটা মুছে নিল, নাকের পিট করলো, চোখে জমা অশ্রু গয়ে নিঃশব্দে গলা বেয়ে পড়তে লাগলো মেহনুরের। চোখ বন্ধ করে রাখলো চোখে জমা অশ্রু। লাইনটা উল্টাপাল্টা আছে, কেমন জানি খাপ ছাড়া। নিচে ঠোঁটেরটা চেপে ধরে দাঁত দিয়ে কামড়ে এক পর্যায়ে বাহাতটা ঘাট থেকে নামতে লাগলো আস্তে ধীরে। প্রশস্ত কাঠটার ওপর রেখে আবার মুষ্টিবদ্ধ করে খামচে ধরল মেহনুর। অমনি ঠোঁট ভেদ করে অস্পষ্ট সুরে কোকে উঠল, তবুও খামচে হাতটা কাঁধের ওপরে রাখলো, ছাড়লো না। আগের মতোই দৃঢ়ভাবে আঁকড়ে ধরলো। কাঁধে থাকা সিলভার রঙের স্টারগুলো মেহনুরের বাহাতের তালুতে ভিজে যাচ্ছে। হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। মাহাতিমের জেলমাখা চুলগুলো মেহনুরের চোয়ালের সাথে স্পর্শ হচ্ছে বারবার। আদম্য গলায় চুম্বনের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে। তখন মেহনুর বিবর্ক হয়ে মাহাতিমের উষ্ণতায় ধাক্কা দিয়ে সরানোর জন্য মানসিকভাবে চেষ্টা করল।
ভয়াবহ ক্ষোভটা ধূলিসাৎ হয়ে গেল মেহিনুরের। হাতটা ঘাড় থেকে নামাতে নামাতে ক্লিন সেভ করা ধারালো গালটায় পরম মায়া লাগলো। এই মুহূর্তে সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতো ছেড়ে দিল মেহিনুরকে। দ্রুত গতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বন্ধ দরজার দিকে। মেহিনুর শব্দের উৎস খুঁজে কপাল কুঁচকালো, খিচুনি দিয়ে মাথা নুয়ে নিল, কিছুক্ষণ আলোর ভেতরে চোখ সই দিয়ে ফেলল। অস্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকালো। হঠাৎ সদ্বিদ ফিরে পাওয়ার মতো সামনের দিকে ফিরে তাকালো মেহিনুর। তখনই দেখতে পেল গ্যারেজের দরজা খোলা আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার স্পষ্ট চোখে দেখতে পেল সাদা গাড়িটার গেট পেরিয়ে চলে যাচ্ছে। সেটার ফিরে আসার ভঙ্গিতে নেই। মেহিনুর জিপে বসা অবস্থায় হতভাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ নামিয়ে আছে ওই দিকেই। নিজের ব্যথাক্ষণ হাতটা আসলেই বেশ খানিকটা কেটে গেছে। সাদা ইউনিফর্ম, দুধে আলতা সিলভার রঙের স্টার লাগানো কাটা যখন অবশ্য খামচে ধরেছিল, স্টারের 5টা খামচা ওর হাতের মধ্যে গেঁথে গেছে। বেশ রক্ত ঝরছে এখন, তরতাজা রক্ত গলগল করে কবজিবে কনুই হয়ে পড়ছে। রক্তের অবস্থা দেখে একটু ভয় হয়নি তার। সেই জিপ থেকে নামতে নিবে অমনি আটকে উঠল। মেহিনুর বিস্ফোরণে দৃষ্টি দিয়ে তাকাতে জিপের ডেবে যাওয়া অংশটুকু দেখে হাত দিয়ে ছুল। গোলাকার হয়ে ডেবে গেছে খানিকটা জায়গা। সজোরে ঘুষি মারার জন্য এমনটা হয়েছে। তার মানে আর ভাবতে পারল না মেহিনুর। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল। রক্তাক্ত হাত নিয়ে বেখেয়ালিভাবে অশ্রু চোখের জায়গাটা স্পর্শ করলো। মাহাতিমের হাত দিয়ে ক্ষত হয়নি। মেহিনুর অজান্তেই নাসূচক পাগলের মতো মাথা নাড়ল, ঠোঁট নাড়িয়ে এমন একটি শব্দ করল, না না। রক্তাক্ত হাতটা জায়গা অনবরত স্পর্শ করলো মেহিনুর। বর্ষণের মতো অশ্রু গড়িয়ে পড়ল। নানা উচ্চারণ করতে থাকে সে। হঠাৎ দৃষ্টি থমকে স্থির হলো। মেহিনুর দুটো খেলা করে গেল। নিঃশ্বাস চলছিল। ভালো হাতটা দৃষ্টিলব্ধ করলো। কাঁপা কাঁপা ভঙ্গিতে এগিয়ে মুষ্টবদ্ধি পড়ে নিল। বাস্তবটা দূর থেকে কাছে টেনে চোখের সামনে এনে দেখল। পাওয়ার বাটনটা অন করতেই সবার আগে নোটিফিকেশন বার্তা দেখতে পেল। নির্বিকার চোখে ক্লিয়ার করতে চোখের সামনে লেখাগুলো ভেসে উঠল। তোমাকে কোলে তুলেছিলাম মেহিনুর, রাগটা দমন করার জন্য তোমার ঠোঁট দুটো চুমু খেতে চেয়েছিলাম, পারলাম না। গলার স্পষ্টটা সাময়িক ব্যথা দিবে, কিন্তু আমাকে দেখার আর সুযোগ দিবে না। চলে যাচ্ছি। সূর্যের আঁচটা প্রখর, তেমনি প্রখর তাদের আছে একজোড়া চোখ। সাদা গাড়িতে আয়েসি ভঙ্গিতে পার পর পা তুলে রেখেছে, পিঠটা ঠেকে রেখেছে সিটের সাথে। বদ্ধ জানালা ভেদ করে দূর দূরান্তে দৃষ্টি নিবদ্ধ করছে। জানালার সাথে কনুই ঠেকিয়ে চোখ দুটো আকস্মিক বন্ধ করলো। সুঠাম দেহে প্রশস্ত বুকটা ধীরে ধীরে নিঃশ্বাসের জন্য ফুলে উঠল। অনেকটা শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। মাহাতিম আনসারি। জানালার বাদিকটা এখন তার আয়ত্তে নিমগ্ন। চলন্ত গাড়িটা জ্যাম কাটিয়ে হাইওয়ে ধরেছে মাত্র। পাকা রাস্তায় 80-র ওপরে স্পিড তুলেছে ড্রাইভার। খুবই চতুরতার সাথে টেক্কা দিয়ে সামনের গাড়িগুলোকে পার করছে। হাতে পর্যাপ্ত সময় নেই, সেটা একটু আগে ঘড়ি দেখে বুঝতে পেরেছে। হাতে আর মাত্র 27 মিনিট সময়। তার মধ্যে চেক আপ করতে হবে। 10 মিনিটের মতো তো এখানেই লাগে। বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে কিছু আলাপও করা লাগবে। যোগ্য, দক্ষ, শান্তি প্রকৃতি ড্রাইভার নিজের মস্তিষ্কে বসে শিডিউল কষে যাচ্ছে। একটু এদিক ওদিক হওয়ার চান্স নেই। সে জানে চোখের সামনে এখন ট্রাক ছুটছে। ট্রাকের গতিও বড্ড অসুবিধা। ঠেকলেও প্যাডেলের চাপ দিয়ে গাড়িটার স্পিড বাড়ালো ড্রাইভার। পাকাপোক্ত ড্রাইভিং হাতটা খুব শক্ত করেই ঘোরাচ্ছে। নোমান যে একটু আগে বিশ্বজয়ের মতো হাসি দিল, সেটা হয়তো তার চোখ এড়ায়নি। প্রায় 4 বছর ধরে মাহাতিম আনসারিকে চেনে নাজমুন নোমান। পেশাগত জীবনে মাহাতিমকে তার ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ করা হয়েছে। ব্যক্তিগত ছাড়া আরও কি কাজে নিয়োগ করা হয় সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করেই জানে। পরিষ্কার করে কাউকে বলেনি নোমান বস। সামরিক বাহিনী থেকে ব্যক্তিগত মানুষ নিয়োগ দেওয়া সহজ কোনো ব্যাপার ছিল না। উক্ত পদটা মূলত বিশেষ ব্যক্তিদের জন্যই বরাদ্দ। সামরিক বাহিনীর নাম শুনলে বুকের ভেতর কেমন যেন অস্থির হয়ে ওঠে। সকলের বিষয়টি অজানা নয়।
স্যার কিছু বলবেন? কথাটি বলল নোমান। এখনো লুকিং মিররে এক দৃষ্টি রেখেছে মাহাতিম। নোমানের ছোট্ট প্রশ্নটা শুনে এবার সামনের দিকে তাকালো। হাইওয়ের রাস্তাটা এক পলক দেখে আবার লুকিং মিররের দিকে চোখ রাখলো। গলার কপট ঝাঁজ মিটিয়ে সতর্কিত সুরে বলল, 80-র ওপরে স্পিড তুলে নিজের শেয়ানা ভাবতে চেও না। প্রথমে তুমি ট্রাফিক রুলস ব্রেক করে এসেছো, এটা বাংলাদেশ দেখে বেঁচে গেলে। অন্য ক্রান্তি হলে কথাটা শেষ করার সময় আর সুযোগ পেল না। মাহাতিম চট করে সাদা প্যান্টের পকেটে ফোনের ভাইব্রেট অবস্থা টের পেল। কথা থামিয়ে ফেললো। বসকে ফোনের জন্য ব্যস্ততা দেখে চোখ বন্ধ করে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল নোমান। মাহাতিমের করা কথাগুলো মাঝে মাঝে হজম হয়ে যায় না। সে চোখ দিয়ে তাকায় একবার ওর দিকে। নোমান ভেবে পায় না কি করে তার বসকে হ্যান্ডেল করে। বসের বউ সম্ভবত খুব রাগী। যখন সে সালাম দিল তখন ম্যাডাম একটু কথা বলেনি। নোমান নিজের চিন্তা ভাবনায় মশগুল থাকে। ফোনের স্ক্রিনে চোখ রাখলো মাহাতিম। কলার নামটা দেখে প্রথমে ইচ্ছে করছিল কেটে দিতে, কিন্তু সেটাও না করে রিসিভ করলো। হ্যালো। কাঙ্ক্ষিত সাড়া পেয়ে কিছুক্ষণ চুপ রইল সৌভিক। মাহাতিম একটু চুপ থেকে অর্থটা বুঝে জানতে চাইল। সৌভিক গুছিয়ে ব্যক্ত করলো, তাই সে চুপ করে আছে। মাহাতিম তাকে সহজ করার জন্য নিজে থেকে বলে উঠল, কলটা তো এমনি করিসনি, কী কারণে করেছিস সেটা বল। একটু স্বাচ্ছন্দ্য বোধ করলো সৌভিক। গলাটা ভিজে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবির সাথে যোগাযোগ বন্ধ করিস না মাহাতিম। আমি জানি তুই কী ধরনের চালাকি করার চিন্তায় আছিস। ওর সাথে আপাতত এসব কিছু করিস না, মেয়েটি প্রচুর কষ্ট পাবে। তুই একটু কল করে যদি ভাবিকে সঙ্গে সঙ্গে মুখের কথায় কেড়ে কপট ভঙ্গিতে জবাব দিল মাহাতিম। অনেকের ক্ষোভের সাথে কিছু জোরালো ভঙ্গিতে বলল, ও টপিক বাদ দিয়ে যদি কথা থাকে তাহলে সেটা বল। আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, যে কোনো সময় ফোন বন্ধ হয়ে যাবে। যা বলার দ্রুত বল সৌভিক। মুখ ফুলিয়ে সশব্দে নিঃশ্বাস নিল সৌভিক। চরম পর্যায়ে হতাশায় কাজ করছে এখন। ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা টিপে চোখ বন্ধ করলো। ভাবির হাতটা কেন কেটে দিলি দোষ? সরু চোখে তাকালো মাহাতিম। ভুরুগুলো কুচকে নাকের সামনে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে বলল, চরম আশ্চর্যে বলল, কার হাত কেটেছি বললি? সৌভিক তৎক্ষণাৎ চাপা সরে গজগজ করে উঠল, ভাবির হাত তুই কাটিসনি? কতখানি মাংস তুলে গেছে দেখেছিস? প্রীতি যে কত কাহিনী করার পর স্যাভলন লাগাতে দিয়েছে ভাবি কাউকে হাত ধরতে দেয়নি। আন্টি যদি জানতে পারে কি পরিমাণ খেপে যাবে ভাবতে পারছিস? তুই এমন কাজ করবি ভাবলে ভাবিকে আমরা কখনোই ছাড়তাম না মাহাতিম। তুই নিজেকে ডেম্পার প্রকাশ করিস, ভাবির সাথে ক্ষতি করবি শেষমেশ, কল্পনা করতে পারিনি। মাহাতিম কোনো কিছু বুঝতে পারলো না। সৌভিকের কথা শুনে যতদূর বুঝতে পারলো তাতে বুঝলো হয়তো মেহনুর হাত ভুলবশত কেটেছে। যেহেতু অজুহাতে সৌভিক চটে গেছে, এখন বেঁচে রাগ দেখানোর জন্যই কল করেছে, কিন্তু রাগটা পুরোপুরি ফলাতে পারেনি। মাহাতিম জানালার বাইরে দৃষ্টি দিল, এরপর চোখ ফেরানো সামনের দিকে। কিছুটা উদ্ভোগের মতো বোধ করলো, কিন্তু নোমানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে পারলো না। তেজালো সুরে বলল, আমি এখন বাড়ি নেই সৌভিক, এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটা তুই ভালো করে জানিস। এই অবস্থায় যদি বেশি খারাপ না হয় ডাক্তার ডেকে এনে মাকে বিষয়টা জানিয়ে দে। ওর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে কথা বলা সে নিজেই বলবে। ওকে ওর মতো ছেড়ে দে। নীতিকে ভালোভাবে পৌঁছে দিস। রাখি এখন। রাত 10টার আগে কল করবি না, করলে বন্ধ পাবি। মাহাতিমের কথায় বিপরীত কোনো কথার বাক্য খুঁজে পেল না সৌভিক। মাহাতিম একটানে কথাগুলো শুনে সৌভিক যেন মুখ খুলবে অমনি কলটা টুটটুট করে কেটে দিল। দাঁত পিছিয়ে ফোনের স্ক্রিন থেকে চোখ সরালো। সকলেই নাস্তাটা খাপছাড়াভাবে শেষ করলো। কেউ নাস্তা খেলো, কেউ বা খেলো না। কেউ আদা খেয়ে উঠে চলে গেল। কেউ রুটি ছিঁড়ছে পারলো না, মার্জা না চাইতে নাস্তা খেতে বাধ্য হলো। একান্ত ওষুধের জন্যই যতটুকু খাওয়া দাওয়া তার। মেহনুর আজ নাস্তার টেবিলে আসেনি। সকালে এক পলকের জন্য বিমন সম্মুখটা দেখেছিল, এরপর আর দেখেনি। মাথায় খয়েরি রঙের ওড়নাটা পরিপাটি করে টেনে সিঁড়ি উপরে উঠলো। পা টিপে টিপে ছাদের ডান দিকের রুমটায় চলে এলো। দরজাটায় হালকা নীল রঙের পর্দা ঝুলছে। পর্দার শেষ ভাগতে সাদা রঙের। মার্জা ডান হাতে পর্দা সরিয়ে রুমের ভেতর পা রাখলো। শান্ত মুখের ভেতরে ঢুকতে চোখ দুটো বিছানার দিকে স্থির হলো। হাঁটু দুটো বুকের মাঝে তুলে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে বসে আছে মেহনুর। গোলাপি চাদরে পরিষ্কার বিছানায় গুটিসুটি মেরে বসে আছে সে। মেহনুরের ওইভাবে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে মার্জার তার পাশে গিয়ে বসলো। মেহনুরের পিঠে হাত বুলিয়ে পরম আলাদা সুরে বলল, নাস্তা না করলে চলবে?
মাহাদিকে পাঠালাম, নীতিকে পাঠালাম, সবাইকে তুমি এক এক করে ফিরিয়ে দিলে। না খেলে যে শৈল আরো রোগা হয়ে করে ফেলবে। মাহাতি মেলে খুব বকবে মেহনুর। কাল কি বকার নমুনা দেখনি? নড়ে চড়ে উঠল মেহনুর। নাক টানার শব্দ করতে হাঁটু থেকে মাথা তুলল। বন্ধ চোখ দুটো অনেকক্ষণ পর খুলতে ঝাপসা দেখছে সব। ফোলা ফোলা আঁখি দুটি লাল হয়ে গেছে। নাকের মাথাটা যেন রক্তচাপার মতো লালচে। ঠোঁটের দুকোণ থেকে অঝরে অশ্রু ঝরছে। হাঁটুটা নামিয়ে স্বাভাবিকভাবে শাড়ির আঁচল টেনে চোখ পুছল মেহনুর। দু চোখের কলবে অশ্রু অনর্গণ পড়ছে। মার্জা ব্যথার দৃষ্টিতে তাকিয়ে বলল। মেহনুরের মাথায় হাত দিল। মেহনুর অবাক হয়ে চোখ মোছা বন্ধ করে মার্জা একটু এগিয়ে বসলো। বাহাত দিয়ে মেহনুরের স্নিগ্ধ গালটা ধরলো। অন্য হাতটা দিয়ে ওহনা দিয়ে গাল মুছে দিতে থাকলো মার্জা। কান্নার জন্য ফুপিয়ে ওঠা ঠোঁট দুটো নাক বন্ধ হয়ে আসছে যেন। মারে, তোকে কি খাতার জন্য এই বাড়িতে নিয়ে আসছি? আমার মতো বুড়িকে একটু দেখবি, সময় দিবি, তোর সংসারটা একটু একটু করে বুঝে নিবি, আমার মাহাতিমটাকে সামলাবি। এসবই তো তোর মা। মেহনুর শান্ত করার উদ্দেশ্যেই মাথায় হাত বোলাচ্ছিল মার্জা। চোখে আবদ্ধ জল যেন মার্জা তুই সম্বন্ধ থেকে একটু সুখ পাওয়ার জন্য খুশি অনুভব করলো মেহনুর। শাশুড়ি চাওয়ার মতো চোখ দুটো ভালো করে শেষবারের মতো মুছল। নীরব সংকল্পে দেখে প্রাণ ভোলা হাসি দিল মার্জা। স্নেহের কোমল হাত দুটো বাড়িয়ে মেহনুরের বুকে টেনে নিল। মেহনুরের মাথাটা নিজের শূন্য বুকের কাছে চেপে ধরে আদরে পরশ বসিয়ে দিল। দুহাতে মাতৃত্বের ভালোবাসা বিলাপ করলো। মায়ের মতো নিখাত স্নেহের অস্তিত্ব মার্জার মধ্যে পেয়ে খুবই আরাম বোধ করলো মেহনুর। মা, আমার সাথে যদি কম কথা বলি, মা আপনার সাথে যদি কম কথা বলি, আপনি কি আমার ওপর রাগ করবেন? মাথা থুতনি বসিয়ে চোখ বন্ধ করেছিল মার্জা। ওই অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর দিল, কেন রাখবো? রাগের কি দেখলি? রাগ করবো কেন? বাবা মশাই তো সবসময় বলেছে তুই কম কথা বলিস। শাশুড়ির কথায় মনসম্মত জড়তা দূরীভূত হলো মেহনুরের। মনের মধ্যে ঝটপট একটা প্রশ্ন একবার প্রস্তুত হলো। মার্জাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। জিজ্ঞাসা দৃষ্টিতে উঠে দাঁড়ালো। উনি কিসে চাকরি করে মা? আমাকে উনি আজ পর্যন্ত ওনার সম্পর্কে কিছু জানায়নি। উনি আমায় বিশ্বাস করতে পারে না। মাঝে মাঝে মনে হয় উনি আপনাকে খুশি করতে আমায় বিয়ে করেছে। আমাকে মাফ করুন, আমি জানি এরকম কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার উত্তরগুলো কেউ দেয় না মা। সবাই আমার মুখ ঘুরিয়ে রাখে। আমি কি গ্রামের মেয়ে বলে চট করে জিভে কামড় দিয়ে ছিছি বলল মার্জা। তড়িৎ গতিতে মেহনুরের মুখটা চেপে নিয়ে না সূচক মাথা নাড়ালো। উদ্বিগ্ন দৃষ্টিতে চিন্তিত সুরে মেহনুরকে উদ্দেশ্য করে বলল, এখানে গ্রাম কিছু নেই। খবরদার ওসব আজে বাজে কথা মুখে আনবি না। মারে, মাহাতিম নিজেই তোকে পছন্দ করেছে। সেদিন তরুণ লম্পটের জন্য শেফালি ভাবি যখন তামাশা করলো, তখন মাহাতিম আমার কাছে সে বিয়ের প্রস্তাব রাখতেই বলেছে। ও চেয়েছিল তুই ওর কাছে থাক। তোর জন্য এই প্রথম ওকে ছুটির জন্য পাগলামি করতে দেখেছি। আমার কোলে মাথা রেখে কতবার যে কাকে কাকে কল দিল, সেই হদিশ আমিও মিলাতে পারিনি। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকালো একবার। ছটফট করে উঠল মার্জার মুখের পরবর্তী কথা শোনার জন্য। পরের কথা যেন মাহাতিমের পেশা সম্পর্কিত, সেটা কিঞ্চিত হলেও ধরতে পারল মেহনুর। শাশুড়িকে তাড়া দিয়ে যে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো সে। কে যেন দরজার কাছে এসে আনমনিয়ে কণ্ঠে বলে উঠল। চতিক হর করে দরজা দিকে তাকায় দুজন। মেহনুর মানুষটাকে চিনতে না পেরে তাকিয়ে থাকলো মার্জার দিকে। তখন সদরে গ্রহণ করার জন্য বিছানা থেকে নেমে গেল। দরজায় দাঁড়িয়ে তখন শৌখিন পোশাকের মহিলা। চামড়ায় এমন কৃত্রিম রং মেখেছে, গাল দুটো গোলাপি গোলাপি লাগছে। ঠোঁটে লাল টকটকে ম্যাট্রিক লিপস্টিক, পরনে অভিজাত পোশাক, শাড়ি পরা। রং সোনালি হলেও ঝিলঝিল করছে একদম। চোখে লাগছে ব্লাউজটা খুবই দৃষ্টিকটু। এটা মেহনুরের কেমন জানি লজ্জাজনক বোধ হলো। বাদামি রঙের মখমলের কাপড়ে ব্লাউজটা হাতাবিহীন, তার উপর গলাটা বেশ হাঁ করা। শাড়ির আঁচল যদি বেখাপ্পাভাবে সেফটি পিন মুক্ত হয়, তাহলে লাশজনিত যে কোনো পুরুষের হয়ে যাবে। বেজাত ঘৃণা করছে মহিলাটার প্রতি তার। এ কেমন ধরনের পোশাক আশাক? মেহনুরের দিকে আপাতমস্তক ঘৃণার দিকে তাকিয়ে আছে সেই মহিলাটিও। মার্জা ওইখানে পাশে দেখে দৃষ্টি পাল্টালো মহিলা। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে হাত বাড়িয়ে মেহনুরের থুতনি ধরল। মেহনুর তখনও উজবুকের মতো তাকিয়ে আছে। মহিলাটি নিজেও তখন বলে উঠল, তুমি তাহলে মেহনুর আফরিন? দেখে ভালো লাগলো প্রিটি লেডি।
আমি হচ্ছি তোমার মামি শাশুড়ি, মাহাতিমের একমাত্র রজনী মামি। ছেলেটা আমার সাথে দেখা করে গেল না, আমার লাগটা কি খারাপ। মেহনুরের থুতনি ছেড়ে এবার মার্জা দিকে তাকালো রজনী ইবনাত। মেহনুর মনে মনে তীব্র রাগ অনুভব করলো। কেন করছেন তা সে নিজেও জানে না। এদিকে সবার দৃষ্টি বাঁচিয়ে একজোড়া চোখ তখন সিসি ক্যামেরার মতো তাকে দেখছে। অবশ্য সেটা কারো নজরে পড়েনি। জানালা দিয়ে গোয়েন্দা স্টাইলে দৃষ্টি রেখে আছে মাহাদি। আর ছোট বলে নিচ থেকে সবাই আপাতত ওকে পাঠিয়ে দিয়েছে। চোরা দৃষ্টি রাখার জন্য মাহাদি চরম লেভেলের এক্সপার্ট। এ বিষয়ে মাহাতিম বলতে বাধ্য। রজনী খুব কায়দা করে মার্জাকে রুম থেকে নিচে পাঠিয়ে দিল। মাকে বেরোতে দেখে সতর্ক হলো মাহাদি। নিজের চতুরতার সাথে আড়াল করার জন্য ছাদে থাকা চটের বস্তাটা গায়ে ঢুকিয়ে বসলো। মায়ের পদধ্বনি ক্রমে গেলে গা থেকে বস্তা সরিয়ে দিল মাহাদি। মায়ের যাওয়ার দিকে হাসি দিয়ে নিজের কলারটা দম্ভিকতার ভাবে উচ্চালো দুইবার। হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে জানালা দিয়ে পুনরায় দৃষ্টি দিল। তৎক্ষণাৎ ভেতরের দৃশ্য দেখে চিৎকার দিতে নিচ্ছিল মাহাদি। আটকে উঠল, মুখ দুটো চাপা, সাথে সাথে নিচে বসে পড়ল। মুহূর্তের মধ্যে অস্থির হতে লাগলো মাহাদি। দ্বিতীয় দফায় সাহস নিয়ে পা দুটো উঁচু করে জানালায় ফের তাকালো। পূর্বের তুলনায় দ্বিগুণ মাত্রায় শিউরে উঠল। ছাদের ফ্লোরে বসে পড়ে মাহাদি। মাথায় কাজ করছে না ওর। ভয়ের তো বুকটা চিপসে আসছে। কি করবে ভাবতে পারছে না। তড়িঘড়ি করে ট্রাউজারের পকেট থেকে মায়ের চুরি করা ফোনটা বের করলো। নিঃশব্দে প্রখরে হাঁপাতে হাঁপাতে ভয়েস রেকর্ড পাঠাতে শুরু করলো। তড়িঘড়ি হোয়াটসঅ্যাপে ঢুকে অডিও অপশানে বৃদ্ধাঙ্গুল চেপে গড়গড় করে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া আপু, রজনী আপু, রজনী মামি ব্যথা দিচ্ছে, বারবার রক্তাক্ত করছে, আমার কি লিখছে এগুলা, আমার বউকে ব্যথা দিচ্ছে। এইটুকু বলতে গলা কেঁপে ঘেমে গেল মাহাদি। এখনো অবিরাম হাঁপাচ্ছে সে, বুকে ধরফর লাগছে। কোনো মতো বৃদ্ধাঙ্গুলটা অডিও অপশনে রেখে সেন্ট মারলো। বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে লিক্সলক কভার নিল। এক দৌড়ে নিজের রুমে ঢুকলো মাহাদি। দরজা আটকে বিছানায় ধপাস করে শুয়ে পড়লো, বালিশে মুখ ডুবিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ছাড়লো সে। যদি ফরওয়ার্ড মেসেজ ওই ব্যক্তি সিন করে তাহলে কেমন তাণ্ডবলীলা হবে কে জানে, সেটাই ভাবছে মাহাদি।